খুব খুশি যেখানে আসতে পেরেছি আজকে সবার মধ্যে, এবং আন্তরিকতা দেখে সত্যি খুব ভালো লাগছে। ভেরি হ্যাপি। ধন্যবাদ জানাই আদর্শ বিদ্যাপীঠ কালাইন স্কুলের প্রধান শিক্ষক অধ্যক্ষ শ্রীযুক্ত এখলাসউদ্দিন মহাশয়কে। উনি আমার সাথে যোগাযোগ করেছেন। যোগাযোগ করলে সবসময় কথা দিতে পারি না, সাথে সাথে অনেক প্রোগ্রাম থাকে, শেষ মুহূর্তে সেটা আমাকে ক্যান্সেল করতে হয়। তাই বলেছিলাম যে 9 তারিখের পরে ফোন করলে আমি হয়তো একটা কিছু বলতে পারবো, আসতে পারবো কি পারবো না। আসার ইচ্ছা তো নিশ্চয়ই আছে, আমি বলছি পরে। আজকে উপস্থিত সবার সভাপতি মাননীয় আজিজুর রহমান খান সাহেব, উপস্থিত যারা এখানে ডায়াসে বসে আছেন বিজ্ঞজনেরা, অন্যান্য শিক্ষকরা, ওইদিকে বসে আছেন আমাদের সবার প্রিয় ছাত্রছাত্রীরা, যারা এই দেশের ভবিষ্যৎ। আছেন অনেক অতিথি, আছেন অভিভাবকগণ, হয়তো অনেক মিডিয়ার লোকও আছেন। এটা ফুল হাউস দেখছি, ঢুকেই খুব ভালো লেগেছে। অনেক জায়গায় যাই, অনেক সময় লোকজনের সংখ্যা অনেক কম থাকে। তার মানে এখানে লোকের অনেক আগ্রহ আছে স্কুল সম্বন্ধে, এই স্কুল সম্বন্ধে, আদর্শ স্কুল। আমি প্রথমে বলছি কেন আমি আসছি। আমি সবসময় কি হয়, যেখানে স্কুলের ছাত্রছাত্রী আছে এদের কাছে যেতে ইচ্ছে হয়, কারণ তারাই তো এই দেশের ভবিষ্যৎ। আমি হয়তো উচ্চতম ইনস্টিটিউশনে আছি, যেখানে সবাই বলে সবচেয়ে উচ্চ স্থান, সবাই বলে গেছে, যেখানে হয়তো পিএইচডি ডিগ্রি, ডিলিট ডিগ্রি, ডিএসসি ডিগ্রি দেওয়া হয়। তোমরা হয়তো সবাই বুঝবে না সেটা। ডিলিট ডিগ্রি পাস করা থেকে পাস করে এমই স্কুল পাস করবে, হাই স্কুল পাস করবে, হায়ার সেকেন্ডারি পাস করবে, বিএ বিএসসি পাস করবে, এমএমএসসি পাস করবে, তারপর যে পড়াশোনা হয় তাকে বলে পিএইচডি, তারপরে ডিএসসি ডিগ্রি দেওয়া হয়। আমি সেখানে বলতে পারো কর্ণধার, কোঅর্ডিনেটর দেখাশোনা করি। কিন্তু সামনে যদি 4তলা 5তলা বিল্ডিং হয়, সেই বিল্ডিংয়ের উপরে বসে আছে। কিন্তু যদি মাটির সম্পর্কটা ভালো না হয়, মাটির ভিত করে শক্ত না হয়, এই গ্রাউন্ড ফ্লোর যদি শক্ত না হয়, উপর সবসময় হিলে থাকবে। তো এদের ইম্পর্টেন্স, গুরুত্ব সবচেয়ে বেশি। এবং সেই জন্যই আমি সাধারণত যখন আমি কোনো স্কুলে ছাত্রছাত্রীর প্রোগ্রাম আছে, স্কুলের প্রোগ্রাম আছে, সেখানে যেতে আমার আগ্রহ হয়। সব সময় পারি না। আর এটা তো হচ্ছে কালাইন। আমার বাড়ি জালালপুর বাজার, অরিজিনাল জালালপুর, নদীর পাড়ে। চলে গেছে লাইনটা, নদীর পাড়ে। সেই বাড়ি আমাদের পৈতৃক বাড়ি, হয়তো আমার জেনারেশনের 8 জেনারেশনের বাড়ি, 8 জেনারেশনের বাড়ি। ওই বাড়ি আমরা হয়তো বছর 20 আগে বিক্রি করে যেতে পারে না, হয় না। কিন্তু আমাদের বাজারেই আমাদের বাড়ি এখন, তাও মা বাবা নেই, আসা হয় না, থাকি না খুব একটা। কিন্তু মাটির টান তো আছে। সেই পুরনো স্কুল, পুরনো গাছ, সেই বড়ই গাছ, সব কিছু তো মনে পড়বে। কারণ সেখানেই আমি তোমাদের মতো স্কুলে, এত পাকা স্কুলে ছিল না, স্কুলে হয়তো জল পড়তো বৃষ্টি দিলে, সেই স্কুলেই পড়াশোনা করেছি। উনি বলেছেন যে হেডমাস্টার মহাশয়
একলাসউদ্দিন সাহেব গ্রামে গ্রামে গিয়ে টাকা সংগ্রহ করতেন। আমরাও তখন আমাদের হেডমাস্টারের কাছে যেতাম, হয়তো কেউ কার্ড দিলে কার্ডটা আমরা নিজেরা কাঁধে করে নিয়ে আসতাম। সেইভাবে স্কুল গড়েছে। তবে সেই স্কুলটা সেটা এখন হয়তো গভর্নমেন্ট নিয়েছে, তোমাদেরটা সেটা নেয়নি। কিন্তু আমাদের এই প্রাইভেট স্কুলের খুব প্রয়োজন, খুব প্রয়োজন। কেন বলছি, আমাদের যারা পড়াশোনা করতে চায় তারা সবাই সুযোগ পায় না। সুযোগ কেন পায় না? কি স্কুলের অভাব। আর স্কুলের কেন অভাব? কারণ আমাদের দেশটা প্রগতিশীল ডেভেলপিং কান্ট্রি, এই যে টাকা পয়সা কম আছে, গভর্নমেন্ট সব স্কুল নিজের থেকে তৈরি করতে পারে না। সেখানে প্রাইভেট স্কুল, ব্যক্তিগত খণ্ডের স্কুলের খুব প্রয়োজন। অনেকেই খারাপ পায়, ভালো চোখে দেখে না, আমি জানি, কিন্তু এদের অবদানও অনস্বীকার্য। এবং অনেক ভালো ভালো স্কুল আছে, এটাও আমি আশা করি একটা খুব ভালো স্কুল। যখন কেউ বলছিল যে অনেক অ্যালুমনাই যারা এখান থেকে পাস করে দিয়েছে, তাদের মধ্যে কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, যদি এখানে পড়ার সুযোগ না পেত হয়তো কোনোদিন পড়তেই পারতো না। কারণ আমার স্কুলের সংখ্যা খুব কম, এখনো অনেক কম। আমাদের যে নতুন শিক্ষা ব্যবস্থা হচ্ছে, নিউ এডুকেশন পলিসি 2020, সেখানে আমাদের একটা লক্ষ্য আছে। লক্ষ্যটা কি আছে? যে আমাদের যারা স্কুলে আপ টু ক্লাস 12 তাদের 100% এনরোলমেন্ট হতে হবে। আমাদের কেউ ড্রপ আউট খুব হাই হয়ে যায়, এখন একটু কমেছে। 4-5 পড়ার পর কী হয়, অনেকে স্কুল দূরে থাকে, অনেকের টাকা পয়সা কম, পড়তে পারে না। অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্টরাও পড়তে পারে না। তো এই নতুন এডুকেশন পলিসি বলছে না, গভর্নমেন্ট সব দিকে টেক কেয়ার করবে যাতে আপ টু ক্লাস 12 সবাই পড়াশোনা করতেই হবে, একটাও ড্রপ আউট হবে না, কি স্কুল ছেড়ে চলে যাবে না। না হলে তো আমরা এই যে এক সময় এই দেশটা ছিল কি বিশ্ব জগতে সেরা ছিল, পড়াশোনায় সেরা ছিল। অন্য জাতি দিগ্বসন করিত যখন, ভারতে ঋগ্বেদ পাঠ হইত তখন। দিগ্বসন মানে বুঝো, দিক মানে যে এই যে দিক, ডিরেকশন, মানে সে কাপড় জামা ছিল না, তখন আমাদের দেশে পড়াশোনা হতো। আর এখন কি হয়, আমরা সবাই ভাবি পড়াশোনা করে কিভাবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে যাব, জাপানে যাব, জার্মানিতে যাব পড়াশোনা করতে। তার কারণটা কি? ওইখানে পড়াশোনা ভালো হয়, ওইখানে ওই যে ডিগ্রিটা অনেক মূল্যবান। কিন্তু এক সময় এই দেশে বিদেশ থেকে পড়তে আসতো, সেটা পরিবর্তন হয়ে গেছে। আমাদের অনেক বিশ্ববিদ্যালয় ছিল, এখন সেগুলো নেই। আমাদের এই দেশটাকে গড়তে হবে এবং নতুন এডুকেশন পলিসি, নিউ এডুকেশন পলিসি সেই দিকে লক্ষ্য করেই তৈরি করা হয়েছে। এবং এরাই, এই যে ইয়াং স্টুডেন্টস, এরাই তো আমাদের ভবিষ্যৎ। এরা যদি যথাযথ শিক্ষা পায়, তারাই নিয়ে যাবে সেই শীর্ষস্থানে। আজকাল তো নতুন যেটা হচ্ছে, অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে শিক্ষা প্রণালী। আগে তো ছিল আমরা যে ক্লাস 6-এ এডমিশন নিতে হবে। শহরের কি হতো, ছেলেমেয়েরা কিন্ডারগার্টেন পড়ে নিত 3 বছর পর থেকে। এখন নতুন পলিসিতে গ্রামেও সেটা হয়ে যায়, হবে ইমপ্লিমেন্টেশন হয়তো এই বছরই হতে পারে বা আগামী বছর হবে, সেটা গভর্নমেন্ট দেখবে কীভাবে। এখন ক্লাস 3 থেকেই পড়াশোনা করবে, কিন্ডারগার্টেন টাইপ, প্লে স্কুল টাইপ। অঙ্গনবাড়ি ওরাই দেখাশোনা করবে আপ টু ক্লাস 6, তারপর 1-2 হবে। এইসব জিনিস পরিবর্তন আসছে শিক্ষা প্রণালীকে। প্রথম সবাই নিতে পারবে না, সময় লাগবে। কিন্তু গ্রামের ছেলেমেয়েরাও, যারা অত্যন্ত ছেলেমেয়েরাও
ওই সুযোগটা পেয়ে যাবে, যেখন এখন হয়তো শুধু শহরের ছেলেমেয়েরা পাচ্ছে। এটা একটা দিক হচ্ছে। আর একটা দিক হচ্ছে যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট, সেটাও নতুন পলিসিতে আছে। যারা সোশিও ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ, মানে পিছিয়ে আছে, তাদের প্রতি আলাদাভাবে দেখাশোনা করা হবে। এবং প্রত্যেকটা ক্লাসে যাতে শিক্ষক এবং ছাত্রর সংখ্যাটা একটা রেশিও থাকা উচিত। যেমন 30 জন ছাত্রছাত্রী, একজন টিচার পড়াবে, বেশি হবে না। যদি সেটা ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ হয়, পিছিয়ে পড়া ছাত্রছাত্রী হয়, সেখানে 25 জনে একজন শিক্ষক থাকবে। শিক্ষকরা হচ্ছে কিন্তু এই এডুকেশন সিস্টেমের মেইন খুঁটি। ওরাই নিয়ে যাবে এগিয়ে। ছাত্রছাত্রীরা যখন স্কুলে ভর্তি হয়, কে ব্রিলিয়েন্ট কে নট ব্রিলিয়েন্ট থাকে না, বলতে পারি কি সবাই সমান থাকে, সবাই সমান। ভগবানের দেওয়া যেটা ব্রেইন সবার সমান, সেখানে শিক্ষকের দান অবদান অসংখ্য। তো আমরা বলি যে টিচার্সরা হচ্ছে মেইন পিলার অফ এ বিল্ডিং ইন স্কুল এডুকেশন সিস্টেম, মেইন বিল্ডিং, মেইন পিলার। এবং আর কারা আসছে এখানে এই ব্যবস্থায়? আসছে ম্যানেজমেন্ট, হেডমাস্টার, ম্যানেজমেন্ট কমিটি, তারা দেখবে কিভাবে চালায়, তারাও একটা পিলার। আর আসছে কারা? অভিভাবকগণ। আমাদের দেশে কি হচ্ছে, গ্রামের অনেকেই যারা অভিভাবক হয়তো সেই মতো শিক্ষা নেই, ওরা বুঝতে পারে না এই ছেলেটার কী সমস্যা, কি পড়া উচিত। সেখানে আমাদের শিক্ষকের এটা ভূমিকা সবচেয়ে বেশি। এই জন্য আমি বলবো এই শিক্ষকরাই নমস্য, এবং ওদের প্রপার ট্রেনিং হওয়া উচিত। এবং প্রপার ট্রেনিং হলেই ওরা আমাদের ছাত্রছাত্রীকে ভালোভাবে পড়াশোনা করাতে পারবে, নিজেরা চলতে পারে ভালোভাবে। আমরা যে আজকে বলি সবসময় ওয়েস্টার্ন কান্ট্রিজের এবং ইস্টার্ন কান্ট্রিজের একটা বেসিক ডিফারেন্স আছে আমাদের মধ্যে। তো বেসিক আমি বলছি, দুই একটা পয়েন্ট বলবো বেসিক ডিফারেন্স। এই জন্য আমরা সবসময় বলি যে আমরা যে আমাদের এই ব্যবস্থাটা, সেটা হবে ইন্ডিয়া সেন্ট্রিক, ভারত বোধ থাকতে হবে, ভারতীয়তা বোধ থাকতে হবে। আমি সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি। ওয়েস্টার্ন কান্ট্রিতে পড়াশোনাটা হচ্ছে মোর প্রফেশনাল, আর আমাদের এখানে কি হচ্ছে, একটা আত্মীয়তা সৃষ্টি হয়। আমি ছেলেকে জিজ্ঞেস করি, তোর বাবা কি করে রে, তোকে ঠিক মতো খাওয়া দাওয়া দেয় কিনা না, বইপত্র কিনে দেয় কিনা না, আজকে কেন কাল স্কুলে আসছে না, জ্বর হয়েছিল কি, ওয়েস্টার্ন জিজ্ঞেস করবে না। তোর প্রফেশনাল, ব্যক্তিগত কোনো কথা জিজ্ঞেস করবে না। মাস্টার মশাই স্কুলে আসবে, জুতা পরে আসবে, জুতাটা টেবিলে রাখবে, পড়াবে। আমরা সেটা কোনোদিনই করবো না। তো এই একটা ডিফারেন্স আছে। তো আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা ওয়েস্টার্ন কান্ট্রি যে ভালো জিনিসগুলো পাশ্চাত্য দেশের, সেটা গ্রহণ করবো, কিন্তু সব কিছু গ্রহণ করবো না। আমরা আমাদের ভারতীয়তা বুঝতে থাকতে হবে, ইন্ডিয়া সেন্ট্রিক হতে হবে। আমি জুতা টেবিলে রেখে পড়াতে পারবো না ছাত্রছাত্রীদেরকে। একটা ছেলে জ্বর হয়ে জিজ্ঞেস করবো কি হয়েছে, তুই খেতে পেয়েছিস আজকে? কোনো কোনো শিক্ষক দেখেছি ছাত্রকে টিফিনের পয়সাও দিয়ে দে, সেটাও আছে। সেগুলো সেখানে নেই, ওরা খুব মেকানাইজ ভাবে চলে। কারণ আমি অনেক বছর ছিলাম আমেরিকাতে, এবং অনেক ক্রান্তি দেখেছি, অনেকবারই ছিলাম। তো সেটাই আমার অভিজ্ঞতা বললাম। সুতরাং আমাদের দেখতে হবে শিক্ষক ক্ষেত্রে আমরা যেন ওদের ভালো জিনিস আছে, যেমন ওরা ঠিক পড়ার সময় ঠিক পড়াটা আদায় করে নি, শিক্ষকের কাছ থেকে আদায় করে নি ছাত্রছাত্রীরা। আমাদের ছাত্রদের সেটা পারে না। সেটা হয়তো একটা দিক ভালো সাইড আছে, আমি বলি না খারাপ, কিন্তু অনেক সময় ওরা আদায় করেনি কেউ হবে। কিছু না বুঝলে আমাদের ছেলেমেয়েরা শান্ত থেকে যায়, জিজ্ঞেস করে না, সেটা খুব প্রবলেম। তোমাদের মনে কোনো প্রশ্ন জাগলে মাস্টার মশাইকে জিজ্ঞেস করবে, জেনে নেবে। কোনো কিছু না বুঝলে
সেটাকে বোঝার চেষ্টা করবে। ইনকিউজিটিভ মাইন্ড হতে হবে, ইনোভেটিভ থিঙ্কিং হতে হবে। এই ইনোভেশনটা খুব ইম্পর্টেন্ট কথা। আজকে আমি একটা প্রবলেম ফেস করলাম, সেটা কিভাবে সলভ করতে হবে, হাউ টু ফেস, সেটা সলভ করতে হবে। ক্রিয়েটিভ থিঙ্কিং। আরেকটা হচ্ছে কি, যে মুখস্থ বিদ্যাটা কমিয়ে দিতে হবে। পরিবর্তন আসবে, যেটাকে বলে রট লার্নিং। না বুঝে মুখস্থ করলে পাতায় লিখে দেবে, সেটাকে বন্ধ করতে হবে। চিন্তার প্রত্যেকটা শব্দ চিন্তা করতে হবে, যে এই শব্দটা কেন লিখলো, অন্যটা কেন লিখলো না, এই অঙ্কটা এইভাবে কেন করতে হয়। দুটো মেথড, একটা অঙ্কর সলিউশন, তিনটা মেথড আছে করা যায়। তো কেন তিনটা মেথড ডেভেলপমেন্ট হলো সেটা চিন্তা করতে মাস্টার প্রশ্ন করবে যে দুইটা মেথড কেন করা হলো। কখনো কখনো ডিফারেন্ট মেথড ডিফারেন্ট প্লেসে ইউজ করা হয়। কখনো সিম্পলিসিটি করা, হয়তো আগে একটা মেথড করা হয়েছিল, পরে সিম্পল মেথড করা হয়েছে। এইসব কোয়েশ্চন তোমাদের মাথায় আসতে হবে এবং চিন্তা করতে হবে, তোমাদের ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং ডেভেলপ করতে হবে। The intuition is important. Innovation, innovative thinking, creative mind. সেটা ভালোভাবে পড়াশোনা, খেলাধুলাও করবে। আমি কখনো বলি না ছেলেমেয়েরা খেলাধুলা করবে না, খেলাধুলা করতে হবে। প্রত্যেকটা স্কুলের সেই সুযোগ থাকতে হবে, যাতে ছেলেমেয়েরা পড়াশোনার সুযোগ পায়, সাথে সাথে খেলাধুলার সুযোগ দিতে হবে। খেলার মাঠ থাকতে হবে, সম্ভব হলে ইনডোর স্টেডিয়াম। সাধারণত স্কুলগুলোতে সম্ভব হয় না, এবং আমরাও পাই না অনেক সময় ইউনিভার্সিটিতে, কিন্তু অনেক জায়গায় আমরা অনেক কিছু করে নিই। জিম থাকতে হবে, এইসব জিনিস খুব প্রয়োজন। আরেকটা জিনিস স্কুলগুলোতে করতে হবে, যারা আপার লেভেলের, ওদেরকে ছোটো ছোটো ক্লাবের মতো করে দিতে হবে। যেমন ছোটো ক্লাস 11-12 যারা আছে, 9-10, যেহেতু নতুন সিস্টেমে 5-3-3-4 লেভেলের যারা, ওদেরকে ক্লাব সিস্টেম করে দিতে পারা যায়। যেমন পোয়েট্রি ক্লাব, যারা কবিতা লিখতে আগ্রহী, তাদের জন্য পোয়েট্রি ক্লাব, ডিবেটিং ক্লাব খুব প্রয়োজন। আমাদের ছেলেমেয়েরা কথা বলতে পারে না, সবচেয়ে বেশি প্রবলেম। ওরা প্রশ্ন করতে ভয় করে, ওদেরকে বোর্ডে নিয়ে যেতে হবে, বলে তুমি আজকে পড়ে আছো, কালকে তুমি পড়াতে হবে সবাইকে, এগুলা করতে হবে। তো এইসব করলে হয়তো ওরা অনেক চলে আসতে পারবে, নিজের থিঙ্কিংটা আসবে। বিশেষ করে ডিবেটের খুব প্রয়োজন, এবং ডিবেট শুড বি স্টার্টেড ফ্রম দ্য বিগিনিং। একদম ছোটো লেভেল থেকেই ডিবেটিংটা শিখে আসতে হবে, তাহলে প্রশ্ন করতে হবে, নিজের মনেই যে কোয়েশ্চেন সৃষ্টি হবে তখন, যে কেন এটা হলো। দেন আমি যেটা বলেছিলাম, যে একটা ক্রিয়েটিভ থিঙ্কিং আসবে, একটা ইনোভেটিভ থিঙ্কিং আসবে। আর স্কুলে দুটো জিনিস শিক্ষা খুব প্রয়োজন, যেটা নতুন এডুকেশন পলিসি বলেছে, আমি এর আগেও সবসময় বলতাম এই কথাটা। একটা হচ্ছে কমিউনিকেশন স্কিল অর লিটারেসি, যে লিটারেসি, দ্য ল্যাঙ্গুয়েজ। আমি যে চিন্তা করলাম সেটা কিভাবে এক্সপ্রেস করতে পারি, আমি যে বইটা পড়বো কিভাবে পড়বো, খুব ইম্পর্টেন্ট। সেটা মাতৃভাষা হচ্ছে সবচেয়ে অগ্রণী। মাতৃভাষায় সবাই শিখতে হবে, জানতে হবে। ইংলিশ মিডিয়ামে পড়লেও মাতৃভাষা শিখতে হবে সবাইকে। তো এই স্কিলটা স্কুলে ডেভেলপ করতে হবে। আমাদের স্টুডেন্টরা অনেকেই সেই জায়গায় খুব পুয়ার। একটা চিন্তা করতে পারে, ভাবতে পারে, কিন্তু এক্সপ্রেস করে লিখবে 4 লাইন, সেটা পারে না। সো দিস ইজ দ্য ওয়ান থিং, কি সবাই ভালোভাবে এটাকে প্রাপ্ত করতে হবে, এবং মাস্টারমশাইদের ভূমিকা নিচের লেভেলে খুব বেশি। 2 নম্বর হচ্ছে অ্যারিথমেটিক অ্যান্ড ম্যাথামেটিক্স, অঙ্ক, গণিত জানতে হবে। অ্যানালিটিক্যাল থিঙ্কিং, চিন্তা করা, অবজেক্টিভ থিঙ্কিং, এটা জানলে হবে।
সো অ্যারিথমেটিক, ম্যাথামেটিক্স খুব ভালোভাবে শিখতে জানতে হবে, বাকি সব রপ্ত হয়ে যাবে। যদি তুমি বই পড়াতে জানো কোনো একটা ল্যাঙ্গুয়েজে, তাহলে হিস্ট্রির বই পড়তে কী অসুবিধা? কোনো অসুবিধা নেই, হিস্ট্রি পড়তে পারবে। যদি তুমি ম্যাথমেটিক্স ভালো জানো, ফিজিক্সের একটা প্রিন্সিপাল তুমি আয়ত্ত করতে পারবে। তো ছাত্রদেরকে বলছি, তোমরা এই দুটো জিনিস জীবনে খুব ভালোভাবে শিখবে, তাহলে নিশ্চয়ই তোমরা অনেক অনেক এগিয়ে যেতে পারবে। এবং মাস্টারদের কাছে আমার আবেদন, তারাও যেন এই দুটো জিনিসকে খুব ভালোভাবে শেখান, তাহলে আমার ছাত্ররা যদি এগিয়ে যেতে পারে, দেন এই কান্ট্রিটা একদিন বিশ্ব সবাই আবার সেই গৌরব যেটা আমরা হারিয়ে ফেলেছি সেই জায়গায় আমরা পৌঁছে যাব। এই সিলভার জুবিলি উপলক্ষে আমি জানি অনেকেই এখানে এসেছেন, অ্যালুমনাই যারা এখানে তারাও হতে এসেছেন, এবং তাদের অভিজ্ঞতা খুব প্রয়োজন। তারা কীভাবে প্রতিষ্ঠিত হয়েছে জীবনে, সবাই তো প্রতিষ্ঠিত হতে পারে নাই, কীভাবে প্রতিষ্ঠিত হয়েছেন ওদের কাছ থেকে শিখতে হবে, শুনতে হবে, ওদের বক্তব্য শুনতে হবে, যে চেষ্টা করতে হবে। কেউ একবারের চেষ্টায় যে পাস করা, তোমরা শুনেছো আইএস শোনো নাই নিশ্চয়ই, এপি আইএস, ইন্ডিয়ান ইবিসি যারা আসে, কমিশনার যারা আসে, পুলিশ অফিসার যারা আসে, এসপি, কীভাবে হতে হয়? পরীক্ষা দিতে হবে। আফটার পাসিং দ্য গ্র্যাজুয়েশন, বিএ বিএসসি পাস করে পরীক্ষা দিয়ে, সেই পরীক্ষাটা হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে হয়। তো সেসব জায়গায় তোমাদের পৌঁছতে হবে, সবাই সেসব জায়গায় তোমরা পৌঁছতে হবে। পৌঁছতে হলে আমি বললাম প্রথম দুটো জিনিস বেসিক। দেখো আইএস যারা পাস করে, আমি জাস্ট বলছি আপার লেভেলে, তারা সেটা নাও বুঝতে পারি। যারা আইএস যারা পাস করে, ম্যাথমেটিক্সের ছেলেরা কিন্তু হিস্ট্রি পড়ে পাস করছে, পলিটিক্যাল সায়েন্স পড়ে পাস করছে। ওই যে আমি বললাম, কারণ দে আর গুড ইন রাইটিং, এক্সপ্রেশন ক্যাপাবিলিটি, ল্যাঙ্গুয়েজ। আর যেহেতু অ্যানালিটিক্যাল থিঙ্কিং আছে, সে সব কিছু আয়ত্ত করে নিতে পারে। এর 90 to 80% সায়েন্স স্টুডেন্ট যারা আছে, ওরা আর্টসের সাবজেক্ট পরীক্ষা দিয়ে ইউপিএসসি, এসিএস সবাই পাস করে। তার মানে এই দুটো স্কিল। আর স্কুল লেভেলে আমার মনে হয় যদি কেউ দুটো হয় ভাগ করে দিতে পারে, কখনো আমরা দুটো বা তিনটে ভাগ করতে পারি। তো মাস্টারদের সম্বন্ধে বলছি যে কিছু ছেলে আমাদের অগ্রণী হয়ে যায়, ওরা অনেক অ্যাডভান্স লেভেলে থাকে, তখন মাস্টার মশাই যখন পিছের কথাটা বলছে ওরা একটু বোর হয়ে যায়, ওরা আরও জানতে চায়। তো ওদের জন্য একটা স্পেশাল ক্লাস করা উচিত কখনো। আর এক শ্রেণীর স্টুডেন্ট আছে যারা একটু পিছিয়ে আছে, তাদের জন্য কিছুটা ক্লাস করা উচিত, রিমেডিয়াল ক্লাস, যে ওরা কেন ওদেরকে সবাইকে একসাথে নিয়ে আসতে হবে। কিন্তু কিছু ছেলে ওই যে বললাম ট্যালেন্টেড হয়ে যায়, ইনিশিয়ালি থাকে না, কিন্তু ওদের অ্যাডাপ্টেবিলিটি এত বেশি যে ওরা অনেক কিছু শিখে যায়। যেমন বিবেকানন্দ যখন বিটনেগা পড়তেন, লাইব্রেরিয়ান দিয়ে একদিন তো উনি একটার সাথে একটা পেজ পড়তে পারেন। আমরা যখন স্কুলে পড়াশোনা করি ছোট লেভেলে, তখন হয়তো রাম রাম বলি, কিন্তু আমাকে দেখলে রাম ইজ গোয়িং পর্যন্ত একসাথে পড়তে পারি, কেউ তো এক পেজ পড়তে পারে। এই যে ক্যাপাবিলিটি সবার সমান হয় না, ও ডেভেলপ করতে হয়। সেই জন্য বলছি যারা একটু অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট আছে, ওদেরকে যদি শিক্ষকরা একটু আর এগিয়ে নিয়ে চেষ্টা করুন, তাহলে কী হবে, ওরা অনেক এগিয়ে চলে যেতে পারে। আর যারা পিছিয়ে আছে ওদেরকেও সাথে নিতে হবে। আমার বক্তব্য অনেকক্ষণ বললাম, ভালো লেগেছে এসে, বিশেষ করে অসংখ্য ছাত্রছাত্রী এসেছে, ওরা কতটুকু আমাকে বুঝতে পেরেছে জানি না। আমি চেষ্টা করেছি যে ওরা অনেক অনেক বড় হোক, এবং এই স্কুলের অবদান নিশ্চয়ই অনস্বীকার্য এই সমাজের জন্য। এবং তোমরা বড় হয়ে সমাজের কথা ভাববে। তোমরা যে স্কুলে পড়ছো, এটা কিন্তু অনেক লোক তোমাদের সাহায্য করছে, সমাজকে তোমরা সাহায্য করতে, সবাই সমাজ তোমাদের প্রতি আমাদের প্রতি চেয়ে আছে। তো সমাজের
প্রতি আমাদের খুব কর্তব্য। আমরা রোজগার করি নিজের পেট চালানোর জন্য, কিন্তু এছাড়াও আমাদের কিছু কাজ আছে, আমরা রোজগার করি অন্যদের জন্য বলছে। এক জমানায় দেখতাম, শুনতাম যে একজন রোজগার তো অনেককে সাপোর্ট করতো, এটা আজকাল কমে গেছে, মানুষ একটু ইন্ডিভিজুয়ালিস্টিক হয়ে গেছে। কিন্তু সেটা নয়, তোমাদেরকে বড় হয়ে তোমাদের কোথাও ভাববে একটা ভালো চাকরি পাবো, সাথে সাথে ভাবতে হবে যে এই সমাজের জন্য আমার দাঁড়িয়েছে, সমাজ অপেক্ষা করছে, এই দেশ অপেক্ষা করছে, দেশের জন্য সমাজের জন্য আমার অনেক কিছু করতে হবে। আর বলছি না এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। তোমরা সবাই খুব পড়া হও, তোমরা যাতে এই আসাম ইউনিভার্সিটির মতো অনেক ইউনিভার্সিটিতে বসতে পারো। দেখবে হয়তো 10 বছর পরে এই ভ্যালিতে আর 10টা ইউনিভার্সিটি হয়ে গেছে, কয়েকটা ইউনিভার্সিটি হবে, আর সেটা আমি জানি। প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা ইউনিভার্সিটি হবে। হ্যাঁ, তো তোমাদের মতো ছেলেমেয়েরা তারাই তো আসবে। আমি তো একদিন বসে এরকম শুনতাম, তোমাদের মতো শুনতাম। আমি আমার মাস্টারের মধ্যে এখনো মনে রাখি, যারা ভালো মাস্টার, যারা ভালোভাবে পড়িয়েছিল, তাদের কন্ট্রিবিউশন আমার জীবনে। অসংখ্য ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ।